তামিম পদত্যাগ করবেন এরকম কোনো ঘটনা, এরকম কোনো ভাবনার জায়গা কখনোই আসে না। তামিমদের এইগুলো করে কিন্তু যারা কাউন্সিলর সেখান থেকে কিন্তু একটা ভোটও বাড়ে নাই। ভণ্ডামি করা হয়েছে সাকিবকে নিয়ে। সাকিব বাংলাদেশ ক্রিকেটে ফেরার অত কাছাকাছি কখনোই ছিলেন না যত কাছাকাছি দেখানো হয়েছে, যে না ঠিক আছে সাকিব আমার 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে দেন, তোকে আমি দেশে আসতে দেবো। মুচলেকা দিবেন যে আমি রাজনীতি করব না কিংবা আমি এই দলের হয়ে রাজনীতি করব না, এই শর্তে বাংলাদেশে আমি আসবো, আই ডোন্ট থিংক সো। কিন্তু তামিম ইকবালের একটা প্রেস মিট ছিল এবং তিনি সভাপতি হওয়ার পর সম্ভবত এটা তৃতীয় প্রেস মিট, বাট সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্ব প্রথম। তো আপনি আসলে তামিমের এই প্রেস মিটটা কতটা এনজয় করেছেন? না ঠিক আছে, তিনি যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তখনই আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমাদের অনেক কোয়েশ্চেন আছে, অনেক কোয়েশ্চেন নেবেন। তো যেহেতু এর আগে তিনি মিডিয়ার সামনে এসেছেন, কিন্তু সেইটা আসলে ঠিক আমাদের প্রশ্ন নেওয়ার জন্য না। আজকে তিনি প্রশ্ন নিয়েছেন, যদিও খুব বেশি প্রশ্ন নেননি বা বোর্ড থেকে সেটা অ্যালাউ করা হয়নি, আমি নিজেও আসলে প্রশ্নটা করতে পারিনি, প্রশ্ন করেছিলাম। বাট স্টিল আমার মনে হচ্ছে যে বেশ কিছু জিনিস যেটা হচ্ছে গিয়ে তামিম বিসিবি প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন সেটা আসলে ক্লিয়ার করেছেন। বিভিন্ন রকম যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সেগুলোর একটা প্ল্যানিং দিয়েছেন। এটা খুবই ইনিশিয়াল স্টেজে, কেননা আমরা জানি যে তারা এসেছেন একটা অ্যাডহক কমিটি, এটা 2 মাসের মধ্যে তারা নির্বাচন দেবেন। আজকের এই প্রেস কনফারেন্সেও তিনি সেই জিনিসটাই আসলে বলেছেন। সো সেইখান থেকে আমার মনে হয় যে একটা ডিরেকশনে যে বাংলাদেশ ক্রিকেটটা কোন দিকে যাবে সেইটার একটা ছবি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এখন সেইখান থেকে তো আমি নেগেটিভ কোনো কিছু দেখি না, আমি পজিটিভই দেখি। তবে তার এবং তার বোর্ডের মূল চ্যালেঞ্জটা হবে আসলে যদি তারা নির্বাচন করেন, সেই নির্বাচনে যদি তারা নির্বাচিত হন, দেন তারা 4 বছরের জন্য একটা দায়িত্ব পাবেন। বাকি সব কিছু এখন যেহেতু একটা ইন্টারিম বেসিসেই চলছে, ঠিক আছে 2 মাসের জন্য তারা আজকে যেমন বলছেন যে আমরা এখানে কি বলা চলে যে দর্শকরা হচ্ছে খেলা দেখবেন তাদের জন্য আমরা ছাউনি দিব। এখন এইটা বাংলাদেশের কেউ বলবেন যে এটা খারাপ পদক্ষেপ? এটা বলবেন না। কিন্তু ধরেন এই কাজটা যখন করবেন, করা হবে, সেই কাজটা ইমপ্লিমেন্ট করাটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জের। সো সেরকম অনেকগুলো পদক্ষেপের জায়গা তার রয়েছে। যেমন ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমাদের সেখানে একটা মানে দ্বিতীয় একাদশ থাকবে, সেইখানে আমাদের আরও অনেক ক্রিকেটার লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার সুযোগ পাবেন। ফ্যান্টাস্টিক প্ল্যান, কিন্তু ইমপ্লিমেন্টটা করতে পারেন কিনা সেটা হচ্ছে গিয়ে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। এবং আমি হোপফুল, এবং তামিম নিজেও যেহেতু বলছেন যে তিনি ইলেকশন করবেন, এর আগে কিন্তু আমরা দেখেছি যে লাস্ট যে তামিম ইলেকশন থেকে উইথড্র করলেন, যে সময়টা যে ইলেকশনটা করলেন না, ওই সময় তামিম অনেকবার বলেছেন যে না ঠিক আছে আমি হয়তো নির্বাচন করবো, আমি বোর্ড প্রেসিডেন্ট হতে পারি কি হই না, ওইটা অনেকগুলো বিষয় রয়েছে। কিন্তু এইবার তিনি প্রথম থেকে আমার মনে হচ্ছে যে তার ভিশনটার মধ্যে একটা ক্ল্যারিটি রয়েছে এবং তিনি জানেন যে তিনি আসলে কি চান এবং কি তিনি করতে চাইছেন বাংলাদেশের ক্রিকেটে, উইচ ইজ এ ভেরি গুড সাইন ইনডিড। হ্যাঁ, একটা ক্ল্যারিটি অবশ্যই আছে, কিন্তু তামিম শুরু থেকেই ক্লিয়ার করেছেন তিনি নির্বাচনটা এবার করবেন। রাইট। কিন্তু নির্বাচন করার আগে একটা আমরা সবাই গুঞ্জন শুনেছিলাম অথবা আমরা ধারণা করেছিলাম তিনি হয়তোবা পদত্যাগ করবেন তারপরে নির্বাচন করবেন, কিন্তু আজকে তিনি বললেন অ্যাবসলিউটলি আউট অফ দ্য মার্ক, অ্যাবসলিউটলি আউট অফ দ্য মার্ক, এরকম কিন্তু কোনো এই ঘটনাই ঘটে নাই। তিনি নির্বাচনটা যে করবেন এবং সভাপতি থেকেই করবেন, এক্ষেত্রে আসলে নির্বাচনটা কিছুটা হলেও প্রভাবিত হতে পারে কিনা? না, আমার কাছে সেটা মনে হয় না। কারণ আপনার গঠনতন্ত্রে যেটা আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী হবে। দেখেন, আপনি এখন আইডিয়াল জায়গা থেকে বলতে পারেন যে না অন্য আরেকজন এসে আমাদের ইলেকশনটা করে দেখ, যারা হচ্ছে গিয়ে এটার মধ্যে ক্যান্ডিডেট থাকবেন না, কিন্তু তারা যে একটা মানে ফ্রি ফেয়ার একটা ইলেকশন দিতে পারবেন সেই গ্যারান্টির জায়গাটা কোথায়? আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচনে কিন্তু সংকট এইটা না যে যারা ক্ষমতায় থাকেন তারা প্রভাবিত করেই এই জিনিসটা করছেন। মানে আপনি যদি অনাদিকাল থেকে যদি ধরেন, বিষয়টা কিন্তু সেরকম না। যদি আপনার সদিচ্ছার জায়গা থাকে এই অবস্থা থেকে একটা ভালো নির্বাচন দেওয়া সম্ভব। এবং যখন আপনার গঠনতন্ত্রের এইরকম কোনো নির্দেশনার জায়গা নেই, তাহলে এটা তামিম কেন করবেন? প্রথমত এই ঘটনাটা গত 2-3 দিন আগে যখন এই গুঞ্জনটা ছড়িয়েছে তখন থেকেই আমি খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে এইটার মধ্যে বিন্দুমাত্র আসলে সত্যতা নাই। কখনো যে এটা আলোচনার মধ্যে এসেছে, ভাবনার মধ্যে এসেছে, আচ্ছা ঠিক আছে আমরা তাহলে হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ড থেকে সরে গিয়ে আপনি নির্বাচন করতে পারি কিনা। ধরেন আপনি টেকনিক্যালি স্পিকিং এই ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটিতে 11 জন রয়েছেন, এখন 11 জনে তাদের মনে হলো যে 11 জনে নির্বাচন করবেন। তারা কখন দায়িত্বটা ছাড়বেন? তারা কোন সময়টাতে দায়িত্বটা ছাড়বেন? তারা ধরনের যে নির্বাচন যখন কমিশন গঠিত হয়ে যাবে 1 মাস আগে তারা দায়িত্বটা ছাড়বেন। তো তারপরে যে সেই নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, কীভাবে হবে না হবে, সেটা নতুন যারা আসবেন সেই নতুনটা আসলে কারা? মানে বাংলাদেশে কারা নতুন রয়েছেন যারা এসে এইটা এত ভালোভাবে নির্বাচন করতে পারবেন যেটা তামিমরা বোর্ডে থেকে পারবেন না। ফলে আমার কাছে মনে হয় যে এটার মানে বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে, ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার জায়গা থেকে কোনো প্রতিবন্ধকতা না, নাম্বার 1। নাম্বার 2 আসলে আর নাম্বার 1 হচ্ছে কি তামিম পদত্যাগ করবেন এরকম কোনো ঘটনা, এরকম কোনো ভাবনার জায়গা কখনোই আসে নাই। কিন্তু বিসিবি নির্বাচনটা কি এবারে একটু ম্যারম্যারে হয়ে যাবে? কারণ তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা আসলে আমরা দেখতে পাচ্ছি না। You never know.
ইউ নেভার নো, বাংলাদেশ ক্রিকেটে মেরে বলে কোনো জিনিস নাই। বাংলাদেশ ক্রিকেট সবসময় এক্সাইটিং, কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে। এখন এই মুহূর্তে আপনার আমার মনে হচ্ছে যে না, তামিমরা আছেন, তামিমরাই নির্বাচন করবেন, এমন হতে পারে আনঅপোজড ইলেকশন করে ফেলবেন, কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, কিন্তু বিষয়টা এত সহজ নাও হতে পারে। এবং আমার গাট ফিলিং বলছে, আমার আন্ডারস্ট্যান্ডিং বলছে যে যেই রকমভাবে সবাই দেখছে যে ইলেকশনটা খুব সহজেই হয়ে যাবে, এমনকি ইলেকশন নাও হতে পারে, মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, আমার কাছে সেটা মনে হয় না। কারণ এখানে অনেক স্টেক হোল্ডার রয়েছেন এবং সেই অনেক স্টেক হোল্ডারদের শুধুমাত্র ক্রিকেট উন্নয়নের জন্যই যে কাজ করবেন সবাই, বিষয়টা এরকম না। অনেকের কিন্তু অনেক রকম জায়গার তৈরি হয়। তো সেইখান থেকে আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জের জায়গাটা ইনফ্যাক্ট থাকে, তামিমদার থাকবে। তামিম দায়িত্ব নিয়েছে 23 দিন হলো, কিন্তু এই 23 দিনে তামিম যে ধরনের উদ্যোগগুলো নিয়েছে, এই জিনিসটা আপনি আসলে কিভাবে দেখছেন? তিনি কিন্তু অনেকগুলো কাজ একটার পর একটা করে যাচ্ছেন এবং চেয়ারে বসার পর থেকে তিনি কিন্তু থেমে থাকেননি। ভেরি গুড, ভেরি গুড। যতগুলো ইনিশিয়েটিভ তিনি নিয়েছেন আমার কাছে মনে হয় ভেরি গুড। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, এই ভেরি গুডটা হচ্ছে কি যে বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায়, ক্রিকেটারদের বাস্তবতায়, ন্যাশনাল টিমের ক্রিকেটার বাস্তবতায়, আমাদের যত ক্রিকেটার আছে তাদের বাস্তবতায়, ঢাকা প্রিমিয়ার লিগকে চালু করেছেন, এই যে এখন এনসিএল এর সেকেন্ড একটা স্তর চালু করছেন, দর্শকদের কথা বিবেচনা করে অনেক কিছু করছেন। কিন্তু এই তামিম ইকবালের কমিটির মূল কাজ হচ্ছে গিয়ে নির্বাচন। তামিম যতগুলো পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত, এই যে 23 দিনে ধরেন 23টা পদক্ষেপ নিয়েছেন, তামিমের একটা ভোটও বাড়ে নাই, একটা ভোটও কিন্তু এর মধ্যে বাড়ে নাই। কারণ যারা ভোটার, যারা কাউন্সিলর, যারা বিভিন্ন জায়গা থেকে আসবেন, এইটার সাথে তাদের কোনো সম্পর্কের জায়গা নাই। এবং আমি আপনার প্রোগ্রামে আমি আগেও বলেছি যে এই কমিটির মূল কাজ হচ্ছে গিয়ে নির্বাচন দেয়াটা, এইটাই তাদের প্রাইমারি দায়িত্ব। অন্য কোনো কিছুকে তারা যেটা করছেন, তারা আমাদের একটা ভীষণ সামনে আমাদের উপহার দিচ্ছেন, যেটা ধরেন মিডিয়াকে বলছেন, মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে, কিন্তু নট নেসেসারিলি যে এইটা করে যে নির্বাচন থাকে না, ইলেকশন আগে আমরা ন্যাশনাল নির্বাচন বা বিভিন্ন নির্বাচনে দেখি না যে নির্বাচন আগে বিভিন্ন কাজ করে প্রার্থীরা, যেইটা করে ভোট বেড়ে যায় তাদের, বা এলাকায় কাজ করে যে রাস্তাঘাটের উন্নয়ন করলো, এই করলো সেই করলো, যে তাদের ভোট বেড়ে। তামিমদের এইগুলো করে কিন্তু যারা কাউন্সিলর, সেখান থেকে কিন্তু একটা ভোটও বাড়ে নাই। কেন বাড়লো না? না, এটা হচ্ছে কি তাদের সাথে তো এটা কোনো সম্পর্কের জায়গা নাই। বিসিবি নির্বাচনটা যেইভাবে হয়, সেইখানটাতে যে কারা কত ভালো কাজ করছেন না করছেন, সেটার সম্পর্কের জায়গাটা আসলে কম। অথবা তামিমের যে কমিটি, যে 3 মাসের মধ্যে তারা এমন কি কাজ করতে পারবেন যেই জন্য তাদেরকে আগামী 4 বছরের জন্য রাখবেন, সো এটার সাথে এটা সম্পর্কই নাই। কিন্তু তামিম তার মানে ইচ্ছার জায়গা থেকে, আগ্রহের জায়গা থেকে, এবং আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে তামিমের আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে আমি তো ইলেক্টেড হয়েই আসবো, তাহলে এখন থেকে আমি কাজ শুরু করি, আমার নির্বাচিত হওয়ার পরে কাজটা শুরু করতে হবে কেন, সেই জন্য তিনি এখন থেকে কাজটা শুরু, বা তিনি বা তার বোর্ড, এই বোর্ডের অনেকেই আপনি দেখবেন, এই অ্যাডক কমিটির অনেকেই দেখবেন যে ফাইনালে গিয়ে ইলেকশন করবে। সো তারা হয়তো সেভাবে ভেবেছেন যে আপনার কাজটা আমাদের আগেই না হয় শুরু করে দিলাম। এবং আমাদের ক্রিকেটে আসলে বিসিবি অথবা বিসিবি চেয়ারম্যান অথবা যে কোনো সিরিজ আসুক, একটা কথা বারবার উঠে আসে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। এই ইস্যুটা আসলে কখনোই ধামাচাপা পড়ে না, কিন্তু 5 আগস্টের পরে সাকিবকে নিয়ে কি আসলে স্ট্যান্ডবাজি করা হয়েছে? আজকে আপনার কি মনে হয়? অনেকবার অনেকেই করেছেন, ক্রিকেটের যতগুলো স্টেক হোল্ডার রয়েছেন অলমোস্ট সবাই করেছেন, ইনক্লুডিং মিডিয়া। এবং সেটি স্ট্যান্ডবাজিতে ধরেন একটা ভদ্র শব্দ, ইংলিশ শব্দ বললে আর কি আমরা একটা আড়াল টালে ভণ্ডামি করা হয়েছে সাকিবকে নিয়ে। সাকিব বাংলাদেশ ক্রিকেটে ফেরার অত কাছাকাছি কখনোই ছিলেন না যত কাছাকাছি দেখানো হয়েছে। যত কাছাকাছি আমাদের সিলেকশন প্যানেল বলেছেন, আমাদের ডিরেক্টর বলেছেন, আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, আমাদের মিডিয়া বলেছে, অত কাছাকাছি সাকিব কখনোই ছিলেন না। সাকিব সবচেয়ে কাছাকাছি ছিলেন যখন ওই যে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা খেলার জন্য তার স্কোয়াডের নাম ঘোষণা করা হয়েছে, তিনি আমেরিকা থেকে দুবাই পর্যন্ত চলে এসেছেন, তখন সেটা গ্রিন সিগন্যাল ছিল, তারপরে সেটা রেড সিগন্যাল হওয়ার কারণে তিনি দেশে আসতে পারেন নাই। কিন্তু এরপরে যা যা হয়েছে, কোনো সময় আমার কাছে মনে হয় না যে সাকিব খুব কাছে। আপনি যান, আপনি মিডিয়াতে যান, সোশ্যাল মিডিয়াতে যান, বিভিন্ন বোর্ড ডিরেক্টরের কথা যান, ইভেন বোর্ড প্রেসিডেন্টের কথা, আপনি অনেক সিলেকশন প্যানেলের কথা যান, আপনি অনেক জায়গায় দেখবেন কি সাকিব নেক্সট সিরিজেই চলে আসছে, সাকিবকে আমরা এই সিরিজেই দেখতে পাবো, আমাদের এই বড় টুর্নামেন্ট আমরা দেখতে পাবো। কখনোই সেটা সাকিব ছিলেন না অত কাছাকাছি। সো তামিমের জন্য জিনিসটা, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যারা স্টেক হোল্ডার, পুরোটা যে তাদের হাতে তা নয়। আমার যেটা আপত্তির জায়গা, যে পুরোটা যদি আপনাদের হাতে না থাকে, তাহলে আপনার ওই স্ট্যান্ডবাজিটা করেন কেন? প্রয়োজনটা কি? মানুষকে বিভ্রান্ত করার দরকার কি? সাকিব তো এখানে বসে বসে হাসেন, সাকিব কিন্তু এসব স্ট্যান্ডবাজিতে বিভ্রান্ত হন না, তিনি হাসেন। মানুষ বোকা হয়, মানুষ বিভ্রান্ত হয়। এখন তামিম ইকবাল যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, আমি আজকে সাকিবের একটা ইন্টারভিউ দেখছিলাম, স্টার স্পোর্টসে তিনি ইন্টারভিউ দিয়েছেন, এবং সেখানে দীর্ঘ ইন্টারভিউ, সেখানে তিনি বলেছেন যে তিনি হোপফুলি এই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ব্যাক করবেন। সাকিব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলেছেন যে একটা জিনিস তিনি সার্টেন, যে তিনি বাংলাদেশে ফিরবেনই,
তিনি বাংলাদেশে আসবেনই, তাকে বাংলাদেশে আসতেই হবে। তিনি বলেছেন আমি জানি না যে কীভাবে আসবো, কিন্তু আমি আশা করি যে এই বছরের মধ্যে এটা আসলে সমাধান হয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তিনি এটাও বলেছেন এমনও হতে পারে তামিম ইকবালের সঙ্গে আমার আগামী কয়েকদিনের মধ্যে কথা হতে পারে, আলোচনা হতে পারে, তখন হয়তো বা আমরা মিলে কীভাবে আমাদের আমি আসতে পারি সেই জায়গাটা আসলে ক্লিয়ার হবে। আমারও এই জায়গাটা হচ্ছে কি 5ই আগস্টের পর বলাটা ঠিক না, কারণ এরপরে তো সাকিব খেলেছেন, পাকিস্তানে খেলেছেন, ভারতে খেলেছেন, কিন্তু যখন সাউথ আফ্রিকার সঙ্গে এই সিরিজটাতে অক্টোবরে মনে হয় যখন তিনি আসতে পারলেন না, এরপর থেকেই আমি কিন্তু এই এক্স্যাক্টলি সাকিব আজকে যেই কথাটা বলেছেন, মানে সাকিব বললে সাকিবের কথার তো একটা গুরুত্ব তো রয়েছেই, আমাদের কথার তো সেই গুরুত্ব থাকবে না, কিন্তু সেম কথাটাই আমি বলেছি। আমি জানি না সাকিব কিভাবে আসবেন, আমি জানি না সাকিব কোন ওয়েতে হবে, কিন্তু বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের শেষ ম্যাচ আমরা দেখি নেই। সাকিবকে বাংলাদেশের জার্সিতে সার্টেনলি আবার দেখা যাবে, কীভাবে আমি জানি না। এক্স্যাক্টলি এই কথাটা আজকে সাকিব বলেছেন যে তিনি জানেন না কিভাবে তিনি আসবেন বা খেলবেন, কিন্তু তিনি হোপফুল যে উইদিন দিস ইয়ার, বাই দ্য এন্ড অফ দিস ইয়ার তিনি বাংলাদেশের হয়ে আবার খেলবেন। কিন্তু 5 আগস্টের পরে ইন্টারিম টাইমে যেই বোর্ডটা ছিল, তারপরে যে বোর্ড এসেছে এবং এই এখন যে বোর্ডটা আছে, মানে সবার আসলে তামিমকে সাকিবকে নিয়ে কেন এই স্ট্যান্ডবাজি? তা আপনি বললেন ভন্ডামি। বিকজ সাকিব সেলস, সাকিবকে সেল করা যায়, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি আমাকে বলেন, আপনি আমাকে গান পয়েন্টে নিয়েও যদি এটা বিশ্বাস করাতে বলেন যে বাংলাদেশ যেদিন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে না সেটা নিশ্চিত হয়েছে, সেই দিনের বোর্ড সভায় সাকিবকে আনার যে আলোচনা হয়েছে এবং আমাদের প্রেস কনফারেন্সে এসে বলা হয়েছে সেটা তারা গুড ইন্টেনশন থেকে করেছে, এটা যদি আমাকে বিশ্বাস করতে বলেন আমি বলবো না এটা ভণ্ডামি, এটা স্টানবাজি, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি দেখেন যে বাংলাদেশের এই যে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে চলে আসবেন, তিনি একটা ইচ্ছা ব্যক্ত করলেন যে আমি খেলতে চাই, তাকে টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে ফ্যামিলির সঙ্গে থাকেন, দুবাই পর্যন্ত চলে এসেছেন। এইটা কি কেউ বিশ্বাস করবে যে কোনো সার্টেন সিগন্যাল ছাড়া সাকিব এগুলো করেছেন? ক্রিকেট বোর্ড এটা করেছে, তাকে দলে দিয়েছে, তা তো না, সিগন্যাল তো হয়েছে। সেই সিগন্যালটা পরবর্তীতে হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে, রাইট? এবং সেটা আমরা কি বুঝি না? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি তৎকালীন স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন, তিনি পরবর্তীতে বলেন নাই যে সাকিবকে না খেলাতে দিয়ে আমি খুব ভালো কাজ করেছি? বলেছেন কি বলেন নাই? ক্লিয়ারলি বলেছেন। তিনি কি ক্লিয়ারলি বলেন নাই যে সাকিবকে যেন আর জাতীয় দলে না নেওয়া হয়, তাহলেও সেই নির্দেশনা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিব? তাহলে আপনি ওকে বলেন এটা স্টানবাজি না, এটা ভণ্ডামি না? কারণ ওই সময়টা যদি তার ওই মতবাদটা থাকে, তাহলে ওই সেম লোক পরবর্তীতে এই কথাটা বলেন কিভাবে? এবং এই কাজটা আমাদের সবাই করেছেন, মানে আমি কিন্তু ধরেন একদম নির্দিষ্ট করে একজন দুইজনকে বলছি সেটা না, সবাই ইনক্লুডিং মিডিয়ামে বলছি সেটা করেছেন। আমরাও একটা ভাইব অনেকে দেওয়ার চেষ্টা করেছি অনেক সময়, এই সাকিব চলে আসেন, সাকিব চলে আসেন। আপনি বলছি যে এটা কেন সাকিবকে নিয়ে করতে হবে? বিকজ সাকিব সেলস। যে কোনো একটা সংকটের মধ্যে দাঁড়িয়ে সাকিব আল হাসানকে আপনি যদি সামনে দিয়ে আসতে পারেন, তখন বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু হয়তো একটু পেছনে চলে যায়। এই কাজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইম এন্ড এগেন বারবার, সেটা ফারুক আহমেদ ভাইয়ের ক্রিকেট বোর্ড হোক, সেটা বুলবুল ভাইয়ের অন্তর্বর্তীকালীন ক্রিকেট বোর্ড হোক, সেটা বুলবুল ভাই যখন স্থায়ী দায়িত্ব পেয়েছেন সেই ক্রিকেট বোর্ড হোক, তারা এটা বারবারই সেটা আসলে করেছে, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আপনি আমাদেরকে ট্রুথটা বলেন, সেই ট্রুথটা আমি জানি এবং আমি এখনও বলছি যে সাকিব আগামী সিরিজ, এই যে আজকে আমি প্রেস কনফারেন্স করছেন, এই যে সাকিব স্পোর্টসটার ইন্টারভিউ দিয়েছেন, সাকিব কি নেক্সট সিরিজে বাংলাদেশে খেলবেন না, নেক্সট মান্থে খেলবেন না। সাকিবের আপনি দেখেন সাকিব একটা টাইম স্প্যান দিয়েছেন কি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, আজকে আমরা কথা বলছি এপ্রিলের 30 তারিখে, 4 মাস গেল বছরের, এখনো 8 মাস সময় ধরে সাকিব বলছেন। আর আমরা প্রতি সিরিজে, প্রতি ম্যাচে, প্রতি সপ্তাহে বিভিন্ন স্টেক হোল্ডার আমরা বলছি যে সাকিব চলে আসেন, কারণ সাকিব বাস্তবতাটা বোঝেন। আমরাও যে বুঝি না তা না, আমরাও বুঝি, কিন্তু মানুষকে আর কি একটু বিভ্রান্তির মধ্যে রাখি, একটু বোকা বানাই, বিকজ সাকিব সেলস। এই যে আজকে তামিম ইকবাল বললেন সাকিব যদি দেশে আসেন তাকে সব আইনি প্রক্রিয়াগুলো মেনে তারপরে দেশে আসতে হবে, কিন্তু আমরা যদি দেখি সাকিব রিসেন্ট ইন্টারভিউতে আপনি যেটা বললেন সেখানে বলেছেন যে তিনি আসলে চান বিসিবি যাতে এই ফর্মালিটিসগুলো করে, কারণ তিনি দেশের বাইরে আছেন, তার জন্য এই জিনিসগুলো দেশের মেনটেন করা একটু ডিফিকাল্ট। তো এক্ষেত্রে আসলে বিসিবির কি স্ট্যান্ড হওয়া উচিত? বিসিবি সেটা করবে বলে আমি বিশ্বাস করি, তামিম ইকবালের বিসিবি সেটা করবে বলে আমি বিশ্বাস করি। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল তারা দুজন ভেরি ক্লোজ বাডি ছিলেন তাদের ক্যারিয়ারের একটা শুরুর অংশে, একটা বড় অংশে। নট নেসেসারিলি পরবর্তীতে বা রাইট নাও তারা যে আসলে খুব ভালো বন্ধু তা না, কিন্তু নোয়িং তামিম ইকবাল, নোয়িং সাকিব আল হাসান, আমি এটা জানি যে সাকিব এই বাংলাদেশে ফেরার ব্যাপারে তামিমের সঙ্গে সাকিবের আলোচনা করা, কথা বলা, এইটাতে সাকিব হেজিটেট করবেন না। এবং তামিম এখন বোর্ড প্রেসিডেন্ট আছেন বলে যে না ঠিক আছে সাকিব আমাদের 2023 ওয়ার্ল্ড কাপ খেলতে দেন, তোকে আমি দেশে আসতে দেবো, তামিম সেটা করবেন না। আমি তাদেরকে চিনি বলে আমি এটা বলছি,
আই মাইট বি রং, কিন্তু আমি তাদেরকে চিনি বলে সেটা বলছি। সেই কারণে আমার মনে হয় যে আমি বলছি না যে ফারুক ভাইদের কোনো আন্তরিকতা ছিল না, বুলবুল ভাইদের ছিল না, তাদের চেষ্টার জায়গা ছিল। ওই আসিফ আকবর, এম নাজমুল ইসলাম তারা আসলে অ্যাবসলুটলি স্টানবাজি করেছে, তাদের কথা আমি বলছি। কিন্তু ফারুক ভাই, বুলবুল ভাই তারা চেষ্টার জায়গা করেছেন, কিন্তু তাদের সেই চেষ্টার জায়গাটা আসলে কতটা? আপনি মিডিয়ার সামনে বলে দিলেন সাকিবের জন্য আমরা সর্বোচ্চটা করতে রাজি আছি। সাকিব আজকের ইন্টারভিউতে বলেছেন যে সেটার ফলো আপটা কি? ফলো আপটা হয় না। কিন্তু তামিম ইকবাল, আমি জেনেই বলছি যে যদি জিনিসটা এরকম হয়, স্পেশালি তামিম ইলেক্টেড হওয়ার পরে, এখন তো ইন্টারিম, ইলেক্টেড হওয়ার পরে ওই সময় এই জিনিসটাকে তামিম তার নিজ উদ্যোগেই সেইটা হচ্ছে গিয়ে ইনিশিয়েট করে কতদূর নিয়ে যাওয়া যায়। এখন এন্ড অফ দ্য ডে গিয়ে এটা আসলে আইন আদালতের ব্যাপার, এন্ড অফ দ্য ডে গিয়ে এটা রাজনীতির ব্যাপার। হয়তো এমন হতে পারে যে এটা শেষ পর্যন্ত সাকিবের দেশে আসা সম্ভব নাও হতে পারে। আমি কিন্তু বলছি না যে সাকিব মানে চলেই আসছেন বা তামিম নিয়েই আসবে, তা না। কিন্তু আমি যেটা বলছি বা আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে গিয়ে যে তামিম তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা সাকিবকে আনানোর জন্য করবেন, এবং সাকিব যেগুলো হয়তো বা আগের দুই বোর্ডের সঙ্গে ওই কমিউনিকেশনের যে একটা ল্যাক ছিল, এখন তামিমের সঙ্গে তার বন্ধুত্ব বা সম্পর্কের, ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাতে একটু শীতলতার জায়গা থাকতে পারে। নট নেসেসারিলি সবসময় সবাইকে একবারে ঘনিষ্ঠ বন্ধু আছে সারা জীবন থাকতে হবে, তা না। কিন্তু সাকিব এটা কমফোর্টেবল থাকবেন যে তামিমের সঙ্গে সেই আলোচনা করার ব্যাপারে যে কিভাবে তাকে তিনি আবার বাংলাদেশে আসতে পারেন। আমি জানি না কিভাবে, কিন্তু আমি মনে করি যে সাকিবের শেষটা আমরা এখনো দেখিনি। আমরা সাকিবকে দেখবো বাংলাদেশের জার্সিতে, দেখবো বাংলাদেশের মাটিতেই দেখবো। সাকিব ফিরে আসতে চায় এবং বাংলাদেশের অনেকেই আসলে চায় এখনও সাকিব ফিরে আসুক, এবং আমরাও অবশ্যই সাকিব আল হাসানের যেই রিটায়ারমেন্ট আছে সেটা বাংলাদেশের জার্সিতে, বাংলাদেশের মাটিতেই দেখতে চাই। কিন্তু এখানে কথা হচ্ছে যে সাকিব আল হাসান তিনি একজন নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্য, এবং এখনও কিছুদিন আগেও তিনি ক্লিয়ারলি বলেছেন যে তিনি আসলে রাজনীতিটা করবেন এবং সেই নিষিদ্ধ দলের হয়েই করবেন। কিন্তু এক্ষেত্রে যদি সাকিব আল হাসানকে ফিরে আনা হয় বা যদি সাকিব আল হাসান ফিরে আসেন, সেখানে আসলে ওই নিষিদ্ধ দলের একজন ব্যক্তিকে ফিরে এনে অ্যাক্সেস দেওয়া হবে কিনা? সাকিব কোনো শর্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন না। সাকিব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের ট্র্যাপে পড়ে আমি বলবো একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসটা সাকিব দিতে বাধ্য হয়েছিলেন। সো সাকিব মুচলেকা দিবেন যে আমি রাজনীতি করব না, কিংবা আমি এই দলের হয়ে রাজনীতি করব না, এই শর্তে বাংলাদেশে আমি আসবো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার কাছে সেটা মনে হয় না। তো সেটাই যে যদি সাকিব ওই দলের হয়ে ফিরে আসেন এবং ওই নিষিদ্ধ দলের রাজনীতিটাই দেখেন, করেন। আমি আপনাকে ওই কথাটাই বলেছিলাম যে পুরো জিনিসটা তামিমের হাতে না, পুরো জিনিসটা সাকিবের হাতে না, পুরো জিনিসটা ক্রিকেটের মধ্যে না। এটার আসলে আরেকটা বড় একটা জায়গা রয়েছে, এবং সেই বড় জায়গাটা হচ্ছে গিয়ে রাজনীতি। অ্যান্ড ইউ নেভার নো বাংলাদেশের রাজনীতি আগামীকাল কি হবে, আগামী সপ্তাহে কি হবে, আগামী মাসে কি হবে। এই জন্যই সাকিব কিন্তু 8 মাস টাইম স্প্যানটা নিয়েছেন। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে সাকিব আল হাসান রাজনীতি করবেন না, এই মুচলেকা দিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট খেলবেন, আমি সেটা মনে করি না। কিন্তু সেটা সত্ত্বেও, সেটা রাজনীতি করার পাশাপাশি তিনি কীভাবে ক্রিকেট খেলবেন, বা ধরেন আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললাম, সাকিব কিন্তু একটা শুধুমাত্র রিটায়ার করার জন্য বাংলাদেশে আসবেন। স্পোর্টস স্টার আজকের ইন্টারভিউতেও তিনি বলেছেন যে আমি একটা সার্টেন পিরিয়ড এখনও ন্যাশনাল টিমকে কন্ট্রিবিউট করতে পারি বলেই আমি মনে করি। তিনি যে শুধু একটা সিরিজ খেলবেন তা না, তার একটা গোল আছে সামনে। ফলে সেইটার সঙ্গে রাজনীতির সঙ্গে কীভাবে এটা মিলবে সেটা আমি জানি না, কিন্তু আমার গাট ফিলিং হচ্ছে গিয়ে সাকিব বাংলাদেশের জার্সিতে খেলবেন, এটা হচ্ছে আমার গাট ফিলিং। এবং আমি একদম ট্রু ফিলিং হচ্ছে সাকিব রাজনীতি করবেন না, কিংবা একটা সার্টেন দলের হয়ে রাজনীতি করবেন না। আওয়ামী লীগের সংসদ সদস্য, আমি আওয়ামী লীগের রাজনীতি করবো না, এই মুচলেখা দিয়ে সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন না। সাকিব সব কিছু তার ওই জায়গার মধ্যে থেকেই কিভাবে আসবেন সেইটা আপনি আসলে এটা আমরা জানি না। শোনেন, আমাদের যদি 2 বছর আগে বলা হতো সাকিব সংসদ সদস্য হয়েছেন, ফাইন, কোনো মানে ওইটা ঠিক আছে, একটা রাজনৈতিক দলের সংসদ সদস্য। যদি আপনার বলা হতো যে সাকিব বাংলাদেশে রিটায়ার করতে পারবেন না, এটা আপনি কত % বিশ্বাস করেন? যেই প্রশ্নটা করতো আপনি গিয়ে তাকে মারতাম। বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেটা কি বলে এগুলা হয়েছে না, হচ্ছে না এই ঘটনা। সো বাংলাদেশ এরকম অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে গিয়ে যে আপনার যে প্রশ্ন সেইখান থেকে সাকিব রাজনীতি কিংবা তার এই দলটাকে তিনি একেবারে ছেড়ে দিয়ে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, মুচলেখা দিয়ে তিনি বাংলাদেশে আবার ক্রিকেট খেলতে আসবেন, আমার সেটা মনে হয় না। কিন্তু তিনি বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে ক্রিকেট খেলবেন, তিনি বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে ক্রিকেট খেলবেন, আমরা সবাই সেটাই চাই। কিন্তু যদি সাকিব আসেন, আমরা জানি যে বাংলাদেশ লাস্ট কয়েকটা সিরিজ ধরে অপরাজিত আছে। তো এই টিমের সাথে, এই স্কোয়াডের সাথে আসলে সাকিবের কোপ আপ করার কোনো ইস্যুস হবে কিনা? সাকিব আল হাসান, ইয়েস, সাকিবের আবার ইস্যু কি হবে? হ্যাঁ, আপনি এখন যে বলতে পারেন যে ইনজুরি, তার ওইখানটাতে ফিটনেস, এই বয়স হয়ে গিয়েছে, রিফ্লেক্স কমে গেছে, অনেক কিছুগুলোর ইস্যুস রয়েছে। কিন্তু ধরেন আমাদের টিম ভালো করছে, আমাদের T20 স্কোয়াড ভালো করছে, আমাদের হচ্ছে গিয়ে মানে ওয়ানডে টিমটাও তো ভালো করছে এখন। কিন্তু এইখানটা এত ভালো আমরা করছি না যেইখানটাতে সাকিব আল হাসানের জায়গা হবে না।
যে সাকিবের জায়গাটাকে আরেকজন রিপ্লেস করে ফেলেছে। টেস্ট আমি নট শিওর যে সাকিব আসলে লং টার্মে খেলবেন, টেস্ট খেললে সাকিব আসলে একটা টেস্ট খেলে রিটায়ার করবেন, কিন্তু ওয়ান ডে এবং টি-20 আমার মনে হয় সাকিব একটু বেশি সময়ের জন্য খেলতে চাইবেন, তার সেই টার্গেটটা রয়েছে। কিন্তু সেইখান থেকে আমাদের এই টিমের মধ্যে একজন আছেন যিনি সাকিবকে রিপ্লেস করে ফেলেছেন, অর্থাৎ সাকিব এসে এখন তাকে সাইডলাইনে বসে থাকতে হবে, 11-এ তিনি জায়গায় পারবেন না, আমার কাছে সেটা মনে হয় না। আর সাকিবের মধ্যে একটা ব্যাপার আছে, আমার ধরেন সাকিবকে এই তার পুরো ক্যারিয়ারটাই আমরা দেখেছি, ধরেন সাকিব যখন নিষিদ্ধ ছিল, উনি নিষিদ্ধতা থেকে যখন তিনি ফিরেছেন, তাকে যখন ফার্স্ট সবাই আমরা দেখেছি, আমরা চমকে গিয়েছি, কারণ আমরা দেখেছি তার ফিটনেসের কী অবস্থা, তার একেবারে লিন অ্যান্ড তিন বোঝা যাচ্ছিল যে তিনি এইটার জন্য এগিয়ে, এবং আমরা মিরপুর প্রেস বক্সে আলোচনা করছিলাম যে সাকিব এই সিরিজে সেরা খেলোয়াড় হবেন। সাকিব সেটা করে দেখিয়েছেন, এটা একবার দুইবার না, সাকিবের ক্যারিয়ারে যত কন্ট্রোভার্সি হয়েছে প্রত্যেকটা কন্ট্রোভার্সি থেকে সাকিবের কামব্যাকগুলো দেখেন। ফলে সাকিব যদি কোনো সময় ওইটা বোঝেন যে না ঠিক আছে আমি ওই আগামী 1 মাস পরের ওই সিরিজটাতে আমার খেলার একটা চান্স রয়েছে, 2 মাস পরে সাকিব নিজেকে চেঞ্জ করে ফেলতে পারবেন হচ্ছে গিয়ে মানে উইথ দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, ওটা আমরা কেউ বুঝবোই না। এবং যখন আমরা সাকিবকে দেবো তখন আবার আমরা বুঝবো যে এই সাকিব শুধুমাত্র বাংলাদেশের হয়ে খেলার জন্যই খেলছেন না, তিনি বাংলাদেশকে কন্ট্রিবিউট করার জন্য খেলছেন, এবং তিনি তার ওই সামর্থ্যের জায়গা দিয়ে সেটা করতে পারবেন বলে আমার মনে হয়, কারণ এটাই সাকিব আল হাসান। আমরা যদি একটু নারী ক্রিকেটে আসি, প্রথম ম্যাচটা আমাদের মেয়েরা জিতেছে, বেশ ভালোভাবেই জিতেছে, এবং এর পরের ম্যাচগুলো যদি আমরা দেখি আমাদের অন্যান্য ক্যাপ্টেন এবং অন্যান্যদের পারফরমেন্স, আমরা যদি ক্যাপ্টেনের রান একটু দেখি, তিনি এর মধ্যে এক ম্যাচে 90 বলে 40 রান করেছেন, এবং অন্যান্যদের পারফরমেন্স এবং আজকে যেভাবে মেয়েরা হারলো, তো এখানে আসলে আপনি কি মনে করেন বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন্সি এবং আমি যদি জ্যোতির কথা বলি স্পেশালি, দেখেন আমাদের মেয়েদের যে দলটা সেই দলটার বোলিং কিন্তু ভালো, মোরললেস আমি যদি বলি, আমাদের ব্যাটিংয়ে আসলে সমস্যা হয়, এবং জ্যোতি কিন্তু আমাদের টিমটার হচ্ছে গিয়ে ব্যাটিং লাইন আপটাতে একটা হচ্ছে গিয়ে বিগ পারফর্মার, যখন তিনি পারফরমেন্স দিতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু পুরো টিমটা আসলে সাফার করে, এবং ক্যাপ্টেন যখন সামনে থেকে লিড করতে পারেন না তখন পুরো টিমের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্বের জায়গা তৈরি হয়, এটা অবভিয়াস, এটা নারী দল না, এটা সব দলে যে কোনো টিম স্পোর্টসের ক্ষেত্রেই সেই জিনিসটা হয়, আমাদের এই মেয়েদের দলটাতে এটা হচ্ছে। কিন্তু আমি আমাদের মেয়েদের দলটাকে আমি ব্যাক করি, প্রবলভাবেই ব্যাক করি, কারণ তারা যেই সুযোগ সুবিধা নিয়ে বা আমাদের ক্রিকেটাররা যেইভাবে হচ্ছে গিয়ে উঠে এসেছেন এবং যেভাবে তারা এই যে জিনিসটা খেলছেন সেইটা আসলে অ্যাডমায়ার করার মতো, এবং হোপফুলি তারা আসলে ফিরে আসবেন, কারণ এই দলটার উপরে আমাদের সেই সামর্থ্য আস্থা রাখার, মানে এই দলটার সামর্থ্যে আস্থা রাখা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। দেন এগেন এইখানটা তো আমি তামিম ইকবালদের বোর্ড যদি লং টার্মের জন্য আসতে পারেন তখন আমার ওই চাওয়ার জায়গাটা থাকবে আমাদের মেয়েদের ফ্যাসিলিটিসগুলো যেন অনেক বেশি আমরা বাড়াতে পারি, নট নেসেসারিলি সেটা সবসময় আপনি মানে ধরেন ক্রাউড পুলার হবে, মিডিয়ার অ্যাটেনশন, এই দেখেন আজকে আমরা এতক্ষণ আলোচনা করেছি মেয়েদের নিয়ে অল্প একটু আলোচনা করলাম, এটাই হবে, কিন্তু স্টিল এটা হচ্ছে কি ক্রিকেট বোর্ডের যে দায়িত্বের জায়গাটা রয়েছে তারা যেন আমাদেরকে মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলতে বাধ্য করেন, কেননা মেয়েরা যদি ভালো খেলেন, মেয়েরা যদি ধরেন আজকের ম্যাচটাতেও জিতলো, মেয়েরা যদি খুব ভালো পারফর্ম করলো, আজকের আলোচনাটা হয়তো আমরা মেয়েদের নিয়েই হতো। সো আপনি এটা মেয়েদেরকে ওই অপরচুনিটিটা দেন, মেয়েরা পারে কি পারে না তাদেরকে আরও বেটার কোচিং সেট আপ দেন, তাদেরকে আরও বেটার ফ্যাসিলিটিস দেন, আরও বেটার টাকা পয়সা দেন, যেন আরও বেশি ম্যাচ থাকে, আরও অনেক টুর্নামেন্ট তাদেরকে দেন। সো সেইটা হলেই কেবলমাত্র হচ্ছে গিয়ে আমাদের ওই জায়গাটা চেঞ্জ হবে, এবং আমি মনে করি যে নারী ক্রিকেট, নারী ফুটবল, মেয়েদের অ্যাথলেট মেয়েরা যারা রয়েছেন তাদের ইম্প্যাক্ট শুধুমাত্র একটা খেলা এবং একটা খেলায় জয় পরাজয়ের মধ্যে না, আমি মনে করি আমাদের মানে পুরো ওভারঅল সোসাইটিতে এইটার ইম্প্যাক্ট হিউজ। সো সেইভাবে আমাদের দেখতে হবে, সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে যে নট নেসেসারিলি আমাদের যে সবসময় জিততেই হবে বা সব কিছুতেই আমাদের জিততে হবে তা না, কিন্তু ওভারঅল সোসাইটির প্রতি যে আমাদের কমিটমেন্টের জায়গা রয়েছে সেই কমিটমেন্টের জায়গা থেকে মিডিয়া বলেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো তাদের অভিভাবক, তাদের সেই জিনিসটা করতে হবে, সেখানটাতে আমাদের আরেকটু অ্যাটেনশন দেওয়া উচিত। এবং ঠিক আছে আমি মেয়েদের দলকে ব্যাক করছি, এখন আমাদের ব্যাক করা ছাড়া এই মুহূর্তে আর অন্য কোনো আসলে অপশন নাই, হোপফুলি তারা সামনে ভালো করবে। নোমান, শেষ প্রশ্ন ছোট্ট করে উত্তর শুনবো, সেটা হচ্ছে টি-20 সিরিজ ডিসাইডার আমাদের ঢাকায় আমাদের টিম ব্যাক করেছে, এবং এখানে আসলে বাংলাদেশের জন্য এই ম্যাচটা কতটা চাপের, আর একাদশে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা? আমি টি-20 সিরিজ শুরু হওয়ার আগের দিন আপনার সঙ্গে কথা বলছিলাম, আমি বলছিলাম যে থ্রিলের অন্য কোনো কিছু এখানে আসলে ভাবাই যায় না, বা বাংলাদেশ এই সিরিজ আনলে সেটা আসলে খুবই সারপ্রাইজিং হবে। আমি এখনও মনে করি যে বাংলাদেশ প্রথম ম্যাচটা জয় জিতে সে সেকেন্ড ম্যাচটা না হওয়াটা এটা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে একটা আনফর্চুনেট, কিন্তু ঢাকার এই ম্যাচটাতে সেইখানটাতে গিয়েও যে আমরা জিতবো না এটা আমি ভাবতেই পারি না। বাংলাদেশ এই ম্যাচ জিতবে, বাংলাদেশ এই ম্যাচ টাফ সিচুয়েশনে পড়ুক যেইভাবে যে অবস্থায় দেখো শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ এই টি-20 ম্যাচটা আসলে জিতবে বলেই আমার কাছে মনে হয়। 11-এ চেঞ্জ ধরেন সেকেন্ড ম্যাচটাতে যদি আমরা খেলাতে পারতাম তখন হয়তো ওই ম্যাচ আমরা জিতলাম, তখন হয়তো বা থার্ড ম্যাচের এইখানটাতে গিয়ে একটা পরিবর্তন হলেও হতে পারতো, কিন্তু আমার মনে হয় না যে এই জায়গাটাতে আসলে সুযোগ রয়েছে। ধরেন আমাদের 11-এ চেঞ্জের জায়গাটা আমাদের
যে 11 আমরা খেলেছি সেখানে আমরা 4 জন ওপেনার খেলিয়েছি, কিন্তু সেই 4 ওপেনার খেলানো সত্ত্বেও ওপেনিংটাই আমাদের প্রবলেমের জায়গা, এবং এইখানটাতে আমাদের কোনো আর বিকল্প নাই। কেননা আমরা লিটনকে 3-এই খেলাবো, আমরা পারভেজ ইমনকে মিডল অর্ডারেই খেলাবো, ফলে ওপেনিংয়ের ওই জায়গাটাতে আমি তানজিদ তামিমের ব্যাটিং নিয়ে মোটেই চিন্তিত না। ওই দিন তিনি 25 বলে 20 রান করা সত্ত্বেও আমি মনে করি তার একটা অফ ডে গিয়েছে, কিন্তু সাইফকে নিয়ে আমি সিরিয়াসলি কনসার্ন, এবং সাইফকে এই যে ভাইস ক্যাপ্টেন্সির যে প্রেশার হয় এটা আমি সাইফকে দেখে ভাই বুঝতে পারছি। ভাইস ক্যাপ্টেন্সি দেওয়ার পর থেকে তার এই অবস্থা, কিন্তু আপনার এখানে বিকল্প কি? আপনার এখানে বিকল্প নাই। আপনি লিটনকে উপরে উঠাবেন, আপনি এখন কি বলা চলে ইমনকে উপরে উঠাবেন, সেটা তো আপনি করবেন না। ফলে আমার কাছে মনে হয় না যে এই জায়গায় আসলে পরিবর্তনের কোনো সুযোগ রয়েছে আমাদের এইখানে, কারণ স্কোয়াডে বিকল্প আসলে নেই। আমাদের এই টিমে ব্যাটিংয়ে এখানে একজনই শুধুমাত্র একাদশে বাইরে ছিলেন, নুরুল হাসান সোহান, ফলে আমি আসলে এই জায়গাটাতে চেঞ্জ দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ নোমান ফর জয়নিং আস। থ্যাংক ইউ ভেরি মাচ।